কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন। ইসির অতীতের কলঙ্ক মুছে দেবার প্রত্যয় কমিশনার আনোয়ারুল ইসলামের। রংপুরে প্রচারণায় ব্যস্ত বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল। নিজ দুর্গে নিশ্চুপ জাপা, কেন্দ্রের নির্দেশের অপেক্ষা। এবং খরা কাটিয়ে আবারও বাড়ছে চিংড়ি রপ্তানি। চলতি অর্থ বছরের প্রথম ৪ মাসে পাঠানো হয়েছে ১৯,০০০ টন। আশার আলো দেখছেন চাষিরা। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলার সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন। সকালে কুমিল্লার বার্ডে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তার মতে এই নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। অতীতে নির্বাচন কমিশন বহুবার কলঙ্কিত হয়েছে, এবার সেই কলঙ্ক মুছে দিতে ইসি জিহাদ ঘোষণা করেছে। নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী এই কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। তারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় সম্ভাব্য চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে মত বিনিময় করেন। এ সময় নির্বাচন কমিশনার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিটি ভোট গ্রহণ কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। সর্বোচ্চ ৯০ দিন সামনের ইলেকশনের জন্য বাকি। কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে ভিতরে ভিতরে, শুধু অপেক্ষা তারিখটা সুনির্দিষ্টভাবে বলা। এরপরেও কি আপনাদের কারোর মনে কোনো দ্বিধা, সংশয়, ভয়, সংকোচ আছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না? নির্বাচনী ডামাডোলে সরগরম দেশ, অথচ এখনো নিশ্চুপ নিরুত্তাপ জাতীয় পার্টি। দলের দুর্গ রংপুরেও নীরব তারা। ফলে জামাত, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মাঠে প্রচারণা চালালেও জমছে না ভোটের আমেজ। যদিও জাপা বলছে গ্রিন সিগন্যালের অপেক্ষায় তারা। রংপুর তাদের দখলেই থাকবে। রংপুর এক, মোকাররম হোসেন সুজন। বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই জমতে শুরু করেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনী আমেজ। রংপুর ৩-এ মনোনীত হন মহানগরের আহ্বায়ক শামসুজ্জামান সামু। স্বাধীনতা পরবর্তী জাতীয় পার্টির দখলে রাখা আসনটিতে ভোটারদের কাছে টানতে শুরু করেছেন দৌড়ঝাঁপ। এবার জাপার অনুপস্থিতিতে রংপুরে অনেকটা নির্ভর বিএনপি। তবে ভোটের হাওয়া যেন স্পর্শই করছে না ভোটারদের। যদিও সামুর দাবি বঞ্চনার জনপদ মুক্ত হবে বিএনপির হাত ধরে। এখন জাতীয় পার্টির কোনো দুর্গ নাই, কারণ রংপুরের মানুষ দীর্ঘ দিন ধরে নির্যাতিত, নিপীড়িত এবং বঞ্চিত। এই মানুষগুলোকে মুক্ত করার দায়িত্ব এবার বিএনপির। সেই কারণে আমার বিশ্বাস যে রংপুরের মানুষ এবার বিএনপির সাথে আছে, বিএনপির সাথে থাকবে। আসনটিতে প্রচারণার মাঠে জামায়াত ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীরাও। ভোটের মাঠে কাউকে ফ্যাক্টর মনে না করলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়েছে ইসলামী আন্দোলন। আর জামায়াতের দাবি ইসলামী জোয়ারে নিষ্ক্রিয় লাঙ্গল। ব্যবসায়ী জনতা, ছাত্র জনতা সবাই আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। ভোটের মাঠে যারা প্রার্থী আছেন আলহামদুলিল্লাহ, আমি কাউকে ফ্যাক্টর মনে করি না। আমরা জনগণের কাছে যাচ্ছি, নিয়মিত তাদের সঙ্গে ভোটারদের সঙ্গে সভা করছি, গণসংযোগ করছি, মিছিল করতেছি, ভোট চাচ্ছি ইত্যাদি করার মাধ্যমে জনগণের ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করছি। তবে ভোট নিয়ে উত্তাপ নেই কোণঠাসা জাতীয় পার্টির। নির্বাচন নিয়ে দলটির নানা অভিযোগ। একটা পাতানো নির্বাচনে পা দিয়ে জাতীয় পার্টি নিজে গায়ে কাদা মাখবে না। জাতীয় পার্টি যে নির্বাচনটা করবে তার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা, তার আইনি সুরক্ষাটা সবাই পাবে কিনা, এই বিষয়গুলো যদি নিশ্চিত না করে তাহলে আমাকে বিভিন্নভাবে আমাদের দলের লোককে হয়রানি করবে, আর সেখানে জাতীয় পার্টি মাঠে থাকবে, এটা হবে না। মব সন্ত্রাস হচ্ছে, সেটাই কন্ট্রোল করতে পারছে না। বাংলাদেশে এত বড় নির্বাচন তারা কন্ট্রোল করতে পারবে কিনা, জাতীয় পার্টি মাঠে নামার পর জাতীয় পার্টিকে সঠিকভাবে নিরাপত্তা বিধান করতে পারবে কিনা, এইটা আমাদের প্রশ্নবিদ্ধ হয়ে আছে। ত্রয়োদশ নির্বাচনে রংপুরে এনসিপির আক্তার হোসেন ও জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম প্রার্থী হওয়ায় জেলা জুড়ে ভোটের উত্তাপ চরমে। এ অবস্থায় জাতীয় পার্টি কি টিকিয়ে রাখতে পারবে তাদের ঘাঁটি, এমন আলোচনাই এখন সবখানে।
মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক ৮ ঘন্টা অবরোধ ও বিক্ষোভ করেছেন ডিইপিজেড এর সাময়িক বন্ধ ঘোষণা করা 4টি কারখানার শ্রমিকরা। এ সময় মহাসড়কে উভয় পাশে আটকা পড়ে বিভিন্ন যানবাহন। সকাল 11:30 থেকে 12টা পর্যন্ত ডিইপিজেড এর সামনের মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, সাউথ চায়না ব্লিচিং অ্যান্ড ডাইং লিমিটেড, গোলটেক্স লিমিটেড, গোলটেক্স গার্মেন্টস লিমিটেড এবং অ্যাক্টর স্পোর্টিং গার্মেন্টস লিমিটেড কারখানাগুলো 22শে অক্টোবর আর্থিক সংকট দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য একাধিকবার সময় নির্ধারণ করলেও পরিশোধ করেনি কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা ইপিজেড এর ফটকে অবস্থান নিলে টিয়ারশেল ও জলকামান দিয়ে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরে শ্রমিকরা ফটক ছেড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরুর আধা ঘন্টা পর তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় শিল্প পুলিশ। ঢাকার ধামরাইয়ে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সকালে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলামের নেতৃত্বে উপজেলার ভাড়ারিয়া ও ধামরাই সদর ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স ডিবিসি, বিবিসি, স্টাইল ও নূর ব্রিক্সকে মোট 12 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া এইচএমবি, ন্যাম ও 4 স্টার ব্রিক্সের চিমনি ভেঙে দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের 13ই নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে ফরিদপুরে বিভিন্ন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সকালে ফরিদপুর সদর উপজেলার হঠাৎ বাজারে মানববন্ধনের আয়োজন করে ঈশান গোপালপুর ইউনিয়ন বিএনপি। পরে একটি বিক্ষোভ মিছিল বাজার ঘুরে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আওয়ামী লীগের 13ই নভেম্বর ঢাকা লকডাউন ঘেরাও কর্মসূচিকে সফল করতে একে আজাদের সমর্থকরা প্রচার চালাচ্ছে। বক্তারা একে আজাদ সহ আওয়ামী লীগের সব দোষরদের বিচার দাবি করেন। যতদিন জনগণ দায়িত্বশীল না হবে ততদিন পর্যন্ত দেশকে পরিবর্তন করা যাবে না। আগামী দিনে দেশ পরিবর্তনের মূল কাণ্ডারি হবে কাব স্কাউটস। সকালে জয়পুরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত নবম জয়পুরহাট জেলা কাব ক্যাম্পুরি ও শতভাগ অর্জনের জন্য প্রস্তুতিমূলক ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এসব কথা বলেন। অনুষ্ঠানে পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলা কাব দল গান ও নৃত্য পরিবেশন করে। এর আগে শহরের রামদেও বাজলা সরকারি স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলার 487টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউটস দল এতে অংশ নেয়। চট্টগ্রামের সাতকানিয়ায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুরের দিকে উপজেলার মৌলভীর দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঈগল পরিবহনের একটি বাস দ্রুত গতিতে আসার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে দেলোয়ার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পারিবারিক বিষয় নিয়ে রাতে বাবা ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছেলে ছুরি নিয়ে বাবার গলায় আঘাত করে। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছে। তারা দুই ভাই। চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাসা, অফিস, ধর্মীয় স্থাপনা সবখানে চুরি তাদের পেশা। দিনে রেকি আর গভীর রাতে করেন চুরি। মাত্র কয়েক মিনিটে চুরিতে সিদ্ধহস্ত দুজন। তবে এবার ধরা পড়েছেন পুলিশের জালে। নগরীর শতবর্ষী কালীবাড়ি মন্দির থেকে স্বর্ণালংকার চুরির পর ক্রেতা সেজে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 2 ভরি 4 আনা স্বর্ণ। শনিবার গভীর রাতে চুরি হয় চট্টগ্রাম নগরীর সদরঘাটের শতবর্ষী কালী মন্দিরে। মন্দিরের উপরে মাত্র 1 ফিটের কাচের ভেন্টিলেটর ভেঙে চুরি করা হয় স্বর্ণালংকার। এর মধ্যে আছে মূর্তির মাথায় থাকা প্রতিটি 4 ভরি ওজনের একটি স্বর্ণ ও একটি রূপার মুকুট, কানের দুল, লকেট সহ চেইন। দানবাক্স ভেঙে নিয়ে যায় টাকাও। এ ঘটনায় মামলার পর অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ক্রেতা সেজে নগরীর সাগরিকা এলাকা থেকে 2 ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় 2 ভরি 4 আনা স্বর্ণ। যে মন্দির থেকে যে স্বর্ণ অলঙ্কারগুলো চুরি করা হয়েছে এগুলি একটা দোকানে তারা বিক্রি করবে। তখন আমরা নিজেরাই ক্রেতা সেজে আমরা তাদের একজনকে
ধরতে সক্ষম হই। পুলিশ বলছে গ্রেপ্তার আরমান ও আবুল হোসেন দুই ভাইই পেশাদার চোর, দিনে রেকি আর রাতে করেন চুরি। আরমান হোসেনের বিরুদ্ধে কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় 3টি মামলা অলরেডি চলমান। দুই ভাই আসলে একটা চোর চক্র, এরা সুচিন্তিতভাবে এই ফাঁকফোকর দেখে কিন্তু আসলে চুরিটা করে। বাকি স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। খোয়া গেছে হচ্ছে যে 2টা মুকুট, একটা সোনার একটা রূপার। সোনারটা হচ্ছে 4+ আর রূপারটা হচ্ছে নট লেস দেন 6। আমরা আশাবাদী যে সবকিছুই পাওয়া যাবে। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে সিএমপির অন্যান্য থানায় চুরি ছিনতাইয়ের 3টা মামলার তথ্য দিয়েছে পুলিশ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে কর্ণফুলী নদীর বালু মহালের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে তৈরি হয় দুই পক্ষের বিরোধ। সেই বিরোধে প্রতিপক্ষকে শায়েস্তা করতে ও বালু ব্যবসার টাকা বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয় রাউজানের বিএনপি কর্মী আব্দুল হাকিমকে। কিলিং মিশনে যোগ দেন 15 জন। মুখোশ পরে মোটরসাইকেলে এসে বিদেশি পিস্তল দিয়ে গুলি করেন 5 জন। এই ঘটনায় হত্যায় ব্যবহৃত পিস্তল সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল 7 অক্টোবর রাউজান থেকে শহরে ফেরার পথে হাটহাজারীর মদুনাঘাট এলাকায় প্রাইভেট কারে ফিল্ম স্টাইলে গুলি করে হত্যা করা হয় ব্যবসায়ী ও বিএনপি কর্মী আব্দুল হাকিমকে। এ ঘটনায় মামলার পর বিভিন্ন সময় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় কিলিং মিশনে নেতৃত্ব দেয়া 4 জনকে। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আরও 2 জনকে। তাদের দিয়ে তথ্য মতে রাউজানের চৌধুরীহাট এলাকায় আয়ুব আলী সওদাগরের বাড়িতে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় হাকিম হত্যাকাণ্ডে ব্যবহৃত 4টি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি চাইনা রাইফেল, একটি শটগান, 49 রাউন্ড রাইফেলের গুলি, 17 রাউন্ড শটগানের কার্তুজ, 19 রাউন্ড পিস্তলের গুলি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ বলছে বালু ব্যবসার নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার করতেই এই হত্যাকাণ্ড। এতে নেতৃত্ব দেন সন্ত্রাসী মারুফ। গ্রুপে ছিল 15 জন। হত্যাকাণ্ডে মুখোশ পরে গাড়ির সামনে গুলি করে 5 জন। আব্দুল হাকিম বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। 5 আগস্টের পর পুরো রাউজানের কর্ণফুলী নদীর বালি ব্যবসার নিয়ন্ত্রণ নেন তিনি। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ভয়াবহ আগুনে পুড়ছে কক্সবাজারের উখিয়া উপজেলা সদরের একটি মার্কেট। দগ্ধ হয়ে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর আগে বেলা 3টার দিকে একরাম মার্কেটে আগুন লেগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত 2টি এবং কক্সবাজার স্টেশন থেকে আরও 1টি ইউনিট যোগ দেয়। এরই মধ্যে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি নানা স্থাপনা পুড়ে গেছে। প্রায় 8 মাসের আলোচনা আর সবশেষ 7 দিনের আলটিমেটাম। কোনো কিছুতেই জুলাই সনদ ও গণভোট নিয়ে ঐক্য হলো না রাজনৈতিক দলগুলোর মধ্যে। এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ, আবার দাবি আদায়ে মাঠের কর্মসূচি উত্তাপ ছড়াচ্ছে। এবার অপেক্ষা সরকার কি সিদ্ধান্ত নেয়, তারপর আবার কি হয়, এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। এসব ডামাডোলে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও সরকার বলছে এই বিষয়ে তারা দ্ব্যর্থহীন। জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছেন। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোকে দেয়া 7 দিনের সময়সীমা শেষ হলো সোমবার। কোনো ঐক্য তো হয়নি, বরং অবস্থার দৃষ্টে স্পষ্ট দূরত্ব বেড়েছে। বিএনপি আজকে কি নিয়ে লড়াই করছে? নতুন করে ফেসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন, তাদের পরিণতিও বিগত ফেসিবাদের চেয়ে ভালো হওয়ার কোনো কারণ থাকবে না। যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে, তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে? এমনকি রাজনৈতিক এই সংকট তৈরির জন্য অন্তর্বর্তী সরকারকেই দায়ী করছে রাজনৈতিক দলগুলো। ইউনূস সাহেব ছিলেন এতই শ্রদ্ধার পাত্র, সবাই ভালোবাসত। লোকে বলছে ওই লোকটা দেশ চালাতে পারে না, ঠিক মতো চলছে না, বলছে না কি রকম হয়েছে, ভোট কি হবে তাই লোকে বুঝতে পারছে না। কারণ বিএনপির সাথে মিলছে না জামাতে ইসলামী, জামাতের সাথে মিলছে না এনসিপি, আমাদের সাথে মিলছে না অন্যদের রাজনৈতিক দলগুলো যে যার মতো। আর সরকার হাত টাত ধুয়ে বলছে যা কিছু আছে তোমরা ঠিকঠাক করো, না যদি পারো তখন আমরা দেখবো। তাহলে 8 মাস ধরে ফাজলামিগুলো করলেন কেন? এমন বাস্তবতার পরেও রাজনৈতিক দলগুলোকে মতৈক্যে ব্যর্থ হওয়ার দায় দিয়ে সরকার এককভাবে সিদ্ধান্ত নেয়ার পথেই হাঁটছে।
খুব অস্পষ্টভাবে রাজনৈতিক একটা দুটো কথা হচ্ছে, কিন্তু কেউ দেখাতে পারছে না যে এইটার কারণে আমি মনে করতেছি লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। সবসময় আমাদের টার্গেট থাকে যে যতটা পারা যায় ডিফারেন্সটা, মতানৈক্যটা যতটা পারা যায় কমিয়ে এনে একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যেতে। এমনকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমন করার দ্ব্যর্থহীন হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা বলেন, কোনো ষড়যন্ত্রই ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না। যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। আমরা তো মোটামুটি এখন বুঝতে পারছি যে কি ধরনের কাজগুলো হতে পারে, সেখানে আমাদের প্রস্তুতি আমরা আরেকটু বাড়াবো, আমাদের শক্তি আমরা আরেকটু বেশি বাড়িয়ে দেব। দেশ এরই মধ্যে নির্বাচনী ট্রেনে উঠে গেছে বলেও মনে করেন রিজওয়ানা হাসান। যে নির্বাচনের রাস্তায় সরকার আগাচ্ছে এবং নির্বাচন হবে, সরকার এই জিনিসগুলো প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ উভয় অ্যাপ্রোচের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 109, বরগুনা 1। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজকে আমরা এখন রয়েছি সৈকত সৌন্দর্য জেলা বরগুনার আমতলী, তালতলী এবং বরগুনা সদর মিলে যে বরগুনা 1 আসন সেখানে, এবং এখানে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বরগুনা জেলা জামায়াত ইসলামের আমির এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে বরগুনা 1 আসনের জন্য মনোনীত প্রার্থী মাওলানা মহিবুল্লাহ হারুন। আমরা তার কাছে জানতে চাইব যে নির্বাচন তো সামনে এবং নির্বাচনকে ঘিরে আপনাদের প্রস্তুতি কেমন চলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সিএসআরএম ইলেকশন প্রেসকে আর উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মূলত বরগুনা নির্বাচনী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। সেই নির্বাচনের প্রস্তুতি হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমাদের আমির জামাতের পক্ষ থেকে, ডাক্তার রহমানের পক্ষ থেকে আমাকে বরগুনা 1 আসনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা প্রায় সেই দীর্ঘ 3 মাস যাবৎ আমরা ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে আসছি। ব্যাপক আমাদের প্রস্তুতি চলছে। জনগণের সাথে দেখা সাক্ষাৎ, উঠা বসা এবং সাক্ষাৎ আমরা নিয়মিত করে যাচ্ছি এবং জনগণের স্বতঃস্ফূর্ততা আমরা লক্ষ্য করছি। এবং জনগণের একটাই আশা আকাঙ্ক্ষা যে সব দেখেছি বারবার, জামাত ইসলামী এইবার, দাঁড়িপাল্লা এইবার। বিগত দিনে আমরা দেখেছি যে কখনোই এই আসনে জামাত ইসলাম জিততে পারেনি, এবং এই ক্ষেত্রে কি চ্যালেঞ্জ, এবারে জয় লাভ করার ক্ষেত্রে কি চ্যালেঞ্জ আছে বলে মনে করছেন আপনারা? এখানকার বর্তমানে আমরা চ্যালেঞ্জ মূলত আর কিছুই মনে করি না। চ্যালেঞ্জ হচ্ছে বিগত সরকারের যে দীর্ঘ যে 17 বছর পর্যন্ত যে জামাত ইসলামীর উপরে যে নির্মম জুলুম, নিপীড়ন, নির্যাতন করেছে। মূলত এই জুলুম, নিপীড়ন, নির্যাতনের কারণেই আজকের জামাত ইসলামীকে মানুষের জামাত ইসলামকে দেখার জন্য মানুষের সবচেয়ে বেশি আগ্রহ জন্মিয়েছে। আমরা জানি যেই জিনিস ঢেকে রাখা হয় সেই জিনিসকে মানুষ দেখার জন্য বেশি উদ্গ্রীব হয়। তো জামাত ইসলামকে দীর্ঘ 17 বছর বোঝার কোনো সুযোগ দেওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ সময় এসেছে জামাত ইসলামী বোঝার, অবজারভেশন করার, দেখার। মানুষ আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে সেই 24-এর গণ অভ্যুত্থানের জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত ছিল না, এবং মানুষ দেখছে যে জামাত ইসলামী ছাড়া এদেশে কোনো বিকল্প নেই। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, আর জয় হলে বরগুনার উন্নয়নের ক্ষেত্রে কি কি কাজ করবে জামায়াত ইসলামী? জয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ 100% বলা যাবে না, তো আল্লাহর হাতে। তবে আমরা 99% আমরা আশাবাদী ইনশাল্লাহ। বরগুনায় আমরা জনগণের যে সুস্থতা দেখতেছি, যেভাবে মানুষ আমাদেরকে কথা আছে, আমাদের দেশে একটা প্রবাদ আছে যে চোখ দেখলেই বলা যায় বাড়ি কোথায়। তো সুতরাং এই জন্য মানুষের চেহারা দেখলেই উপলব্ধি করা যায় যে তারা আমাদেরকে কিভাবে বরণ করছে। তারা আমাদের পিছিয়ে পড়া জেলা বরগুনাকে সামনে এগিয়ে নিতে কি কি করবেন আপনারা? পিছিয়ে পড়া বরগুনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা জানি বিগত সরকারের 25 বছর পর্যন্ত একনাধারে আমাদের বিগত সরকারের এখানকার এমপি ছিল দীনেন্দ্র দেবনাথ শম্ভু। তিনি মূলত বারবার
মানুষের ভোটকে ক্লিয়ার করার জন্য, ভোট হাতিয়ে নেওয়ার জন্য তিনি যেভাবে কৌশলগত রাজনীতি করা দরকার তিনি তাই করেছেন। জনগণের উন্নয়নের, ভাগ্য উন্নয়নে তিনি কোনো কাজ করেন নাই। এই জন্য বরগুনার বিভিন্ন রাস্তাঘাট, পোল, ব্রিজ সবগুলো উন্নত রয়েছে। শিক্ষা ব্যবস্থা একেবারেই অনুন্নত রয়েছে, পিছনে রয়েছে। যদিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু এর অবকাঠামোগত এতই দুর্বল, এতই ভাঙ্গাচুরা যেটা মূলত ভাষায় ব্যক্ত করা যায় না। ওই শিক্ষা প্রতিষ্ঠানে বহু প্রতিষ্ঠান রয়েছে যেগুলার মধ্যে মূলত ক্লাস করার বা সুন্দর পাঠদান করার কোনো অবস্থা নাই। তো এই জন্য এই সবগুলির উন্নয়নে আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করতেছি যে দুর্নীতিকে, যে বিগত সরকার আমলে যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির চ্যালেঞ্জে যদি আমরা মোকাবেলা করে উঠতে পারি আর জনগণ যদি আমাকে বিজয় করে যদি এখানকার জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করে ইনশাআল্লাহ এই সবগুলার মোকাবেলা হয়তো 100% আমরা পারবো না, কিন্তু সর্বোত্তম আমরা চেষ্টা করতে। যেমনটা শুনছিলেন এখানে প্রার্থীরা তারা কিন্তু বিজয়ী হলে যে প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এ পর্যন্তই জামায়াতে ইসলামের পর্বে। এরপরে আমরা এই আসনে সন্ধ্যা 7টায় CSRM DBC ইলেকশন এক্সপ্রেসে যুক্ত থাকবো অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর সাথে। সে পর্যন্ত চোখ রাখুন ডিবিসিতে। আওয়ামী লীগের দোষর অভিযোগ এনে কিশোরগঞ্জ 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাংবাদিক আহসান হাবিব বরুণ। তিনি অভিযোগ করেন মনোনয়নপ্রাপ্ত জালাল উদ্দিন 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের দোষর। গেল 15 বছর দলে কোনো কর্মকাণ্ডে না থেকে উল্টো আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে নানাভাবে সুবিধা নিয়েছেন তিনি। এছাড়াও 5 আগস্ট পরবর্তী সময়ে এলাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অবিলম্বে জালাল উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবি জানান আহসান হাবিব। অনতিবিলম্বে এই ফেসিবাদের দোসর বিএনপির প্রতি অবিশ্বস্ত, চাঁদাবাজ, দখলবাজ অ্যাডভোকেট জালাল উদ্দিনের মনোনয়ন বাতিল এবং সকল দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।